গত পর্বে আমরা দেখিয়েছিলাম ময়দান অঞ্চলের কিছু আকর্ষণ। তবে এই ময়দান তৈরি হয় একটা বিশেষ লক্ষ্য নিয়ে। 1690 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বকলমে ব্রিটিশ সরকারের আগমন ঘটে এই কলকাতায়। আর ওদের পরিকল্পনা ছিল একটা ফোর্ট বা গড় তৈরি করা। তারা এই ময়দান অঞ্চলকে বেছে নিল গড় তৈরি করার জন্য। আর তারপর থেকেই এই ময়দানের নাম হলো গড়ের মাঠ। তবে এই নির্মাণ মূলত কাঁচা মাটি দিয়ে তৈরি হয়। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুদাম আর সৈন্যদের থাকার জায়গা ছিল। যেহেতু ফোর্ট উইলিয়ামে ঢোকার অনেক বিধিনিষেধ আছে, তাই এর সম্বন্ধে ঔৎসুক্য অনেক। সবার মনেই প্রশ্ন থাকে এটার মধ্যে কি হয় আর কি কি দেখা যায়। তবে সব জায়গা জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। এখানে আপনাদের দেখানো হবে বিজয় স্মারক, ডালহৌসি ব্যারাক, সেন্ট পিটার্স চার্চ, কিচেনার হাউস, ইস্টার্ন কমান্ডের লাইব্রেরি আর মিউজিয়াম। আমি একটা ডিটেল রিকোয়ারমেন্ট স্ক্রিনশটে দিয়ে দিলাম, আপনারা এটাকে পজ করে বুঝে নিতে পারবেন। এই ফোর্ট উইলিয়ামের ইতিহাস আরো দীর্ঘ, যেটা বলতে গেলে আমাদের যেতে হবে জিপিও আর কয়লাঘাট অঞ্চলে। তার আগে ফোর্ট উইলিয়ামের আশেপাশে কয়েকটা আকর্ষণ আপনাদের দেখিয়ে নেব। ফোর্ট উইলিয়ামের পর আমরা যাব ইডেন গার্ডেন্সে। হাঁটা দূরত্ব, তবে এটা ক্রিকেট গ্রাউন্ড। যখন খেলা চলে তখন ম্যাচের গুরুত্ব অনুসারে ভিড় হয়। অনেক সময় 70,000 দর্শকও এখানে আসেন। সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে খুবই পরিচিত এই মাঠ। এটা আপনি দেখছেন এখানে ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গল, এদের তত্ত্বাবধানেই এটা এখন চলে। এখন শীতকাল, এই ক্রিকেট গ্রাউন্ডের শীতকালীন অনেক খেলাধুলো হয়। আজকেও মনে হচ্ছে একটা ছোটখাটো খেলাধুলো কিছু আছে। তার আগে আমরা একটু ইয়েটা দেখিয়ে নিই। এটা ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম মাঠ আর সারা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মাঠ। তবে এখন মাঠটার ক্যাপাসিটি 68,000, কিন্তু একটা সময় এটা 80,000-এর মতো ক্যাপাসিটি ছিল। তবে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, সিকিউরিটি রিজনে বিভিন্ন কারণে এটা কমিয়ে দেওয়া হয়েছে। তো ইডেন গার্ডেনের লেকও একটা ছোট্ট আছে, এই লেকের ওপর একটা ব্রিজও দেখতে পাচ্ছেন, আর ব্রিজের পরেই আছে সেই বিখ্যাত প্যাগোডা। সবকিছু একটু সাময়িক সময় কাটানোর জন্য, একটা দৃষ্টিনন্দন চেহারা দেওয়ার জন্য, একটু সময় কাটানোর জন্য, বাচ্চাদের খেলার জন্য। তো কলকাতার আর একটা আইকনিক জায়গায় আমরা এসেছি, এটা হচ্ছে মোহনবাগান ক্লাব, কলকাতার বিখ্যাত ফুটবল ক্লাব। কলকাতার উত্তেজনা, আবেগ, অনুপ্রেরণা এর অনেক জিনিসের সাক্ষী হয়ে আছে এই ক্লাব। একটা সময় এটা ছিল বাঙালির অনুভূতি এবং উদ্দীপনার জায়গা। ব্রিটিশদের সঙ্গে লড়াইয়ে এই ক্লাবও সামিল ছিল। এটা ছিল ফুটবলের লড়াই, সেখানে গোষ্ঠপালের মতো প্লেয়াররা খালি পায়ে খেলতেন ব্রিটিশদের জুতো পায়ে দেওয়া ফুটবলারদের সঙ্গে। অনেক স্মৃতি এখানেও রয়েছে, আর ছুটির কলকাতার সময় কাটানোর জায়গা এখানে।
এবার এসেছি আর এক ব্রিটিশ আমলে তৈরি বিল্ডিং এর কাছে, টাউন হল। 1813 সালে তৈরি হয় এই টাউন হল। ইউরোপিয়ান আর ব্রিটিশ কালচারে টাউন হলকে একটা স্তম্ভ বলতে পারেন। যে কোনো ইউরোপিয়ান শহরে গেলে দেখতে পাবেন টাউন হলের। এখান থেকে শহরের সমস্ত নগর উন্নয়ন সম্পর্কিত কাজ হয়। একসময় এই টাউন হলও ছিল পুরনো কলকাতার প্রাণকেন্দ্র। এখানে মিউজিয়াম আর লাইব্রেরিও ছিল, তবে এখন এটা কেবল অনুষ্ঠান হল হিসাবে ব্যবহৃত হয়। রোমান ডোরিক কলমে তৈরি এই বিল্ডিং অতীতের একটা স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে মাত্র। আমরা এখন এসেছি জিপিও বা জেনারেল পোস্ট অফিসের সামনে। আমি শুরুতে ফোর্ট উইলিয়ামের কথা বলার সময় আপনাদের বলেছিলাম এর পরের ইতিহাসটা আমি পরে বলব। এখন সেই জায়গাটাতে আমরা এসেছি যেখানে 1756 সালে সিরাজদৌলার আক্রমণে পুরনো যে ফোর্ট উইলিয়াম, যেটা আমরা আগে দেখেছি, সেই জায়গাটা সিরাজদৌলা পুরোপুরি দখল করে নেয় এবং ইংরেজদের তাড়িয়ে দেয়। তারপর পলাশী যুদ্ধ, মানে 1957 সালের পর যখন সিরাজদৌল্লা হেরে যান, তখন ব্রিটিশরা আবার ফোর্ট উইলিয়াম তৈরি করার জন্য উদ্যোগী হয়। এই জায়গাটাতেই পুরনো ফোর্ট উইলিয়াম গঠন করা হয়। জিপিওর 250 বছর পূর্তি হলো, আর এই 250 বছর পূর্তি উপলক্ষে যারা জানেন এখানে একটা এক্সিবিশন হয়েছিল। তো আমরা এই এক্সিবিশনের কিছু একটা পার্ট দেখাচ্ছি। বিভিন্ন রকমের ডকুমেন্টেশন, স্ট্যাম্প, অনেক কিছু এখানে দেখানো হয়েছে। আর জিপিও সম্বন্ধে একটা ছোটখাটো ইতিহাসও এখানে বলা রয়েছে। আর এর মাঝখানে রাখা হয়েছিল রানারের এক মূর্তি। এক সময় যখন এই ডাক বিভাগ শুরু হয়, তখন এই রানারের মাধ্যমেই ডাক বিলি করা হতো দেশের বিভিন্ন প্রান্তে। এ সম্বন্ধে আমরা অনেক বই, কবিতা পড়েছি। সময়ের সাথে তারপরে অনেক পরিবর্তন হয়েছে। প্রথমে হাতে লেখা চিঠি, পোস্ট কার্ড, বিভিন্ন ধরনের ডাক টিকিট, তারপরে সাঁতার কেটে এক জায়গা থেকে এক জায়গায় চিঠি নিয়ে যাওয়া, তারপরে নৌকার মাধ্যমে চিঠি নিয়ে যাওয়া, তারপরে বিভিন্ন যানবাহন এবং ট্রেনের মাধ্যমে যাওয়া, তারপরে প্লেনে এই ডাক বিভাগের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। আর এই সমস্তই এই এক্সিবিশনে তুলে ধরা হয়েছে। আধুনিক যুগে অনেক রকমের ইলেকট্রনিক পদ্ধতিতে মেল, ইমেল, এই সমস্ত মেসেজিং এগুলো করা হচ্ছে, কিন্তু এ সত্ত্বেও জিপিওর গুরুত্ব কিন্তু এখনো কমেনি এবং জিপিও নিজেদের বিভিন্নভাবে উন্নত করে যাচ্ছেন। মানুষের মধ্যে এই চিঠিপত্র বিলি করা এবং বিভিন্ন রকম আদান প্রদানের জন্য টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে অনেক উন্নতিও সাধন করেছে এই জিপিও। বহু পুরনো চার্চ। অন্যান্য যাত্রীরাও নেমে পড়েছেন। এখানে একটা স্টপ আছে।
বাস পরিপূর্ণ, হপ অন হপ অফ এর ঘুলঘুলি আমরা বলি। সানডেতে ওরশিপ। এখানে অ্যাসেম্বলি হয়। ইনুয়ের জন্য বিখ্যাত নাম লেডি ক্যানিং। লেডি ক্যানিং এর স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো। গাছটারও আকৃতি ভারী সুন্দর। এখানে টুংনাম ইটিং হাউস। এটা হচ্ছে চায়না, যে কোনো চায়না টাউনের বা চায়না পাড়ার বিশেষত্ব। এখানে এরকম ছোট ছোট ইটিং হাউস খুব পপুলার, দেখছেন অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। তো এখানে খাওয়ার পক্ষে খুব বেশি সাজানো গোছানো নয়, একদম ডাউন টু আর্থ রেস্টুরেন্ট। এদের রান্না খুব ভালো, কারণ যারা খেতে আসেন তারা রেগুলার বেসিসে খেতে আসেন, ওয়ান টাইম কাস্টমার নয়। আর সবচেয়ে বড় কথা, কোয়ালিটিও ভালো হয়, সার্ভিস কোয়ালিটিও ভালো হয়, কারণ এরা বেশিরভাগই বাসিন্দারা হয়তো উপরে থাকেন এবং বাড়ির ফ্যামিলি মিনিয়েই সবাই রান্না করেন। এবং আমি দেখতে পাচ্ছি যে ওনাদের এই ফ্যামিলিরই কোনো লোক গ্যাসে বসে আছেন। ঠিক আছে, দেখা যাক কিরকম খাওয়া দাওয়া দিচ্ছে। ভেরি গুড, একদম অথেন্টিক চাইনিজ।